নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। আতঙ্কিত মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন না। দিল্লি না যাওয়ার কারণ হিসেবে সিঙ্গুরের সভায় দাঁড়িয়ে তিনি একটা অগ্নিকাণ্ডের কথা বললেন বটে, কিন্তু সেটা কি খুব একটা যুক্তিগ্রাহ্য হলো? তার কারণ, যদি সত্যি সত্যি সেই অগ্নিকাণ্ড অর্থাৎ আনন্দপুরে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে তার মাথা ব্যথা থাকতো, তাহলে তো তিনি সেখানে যেতেন, স্পটে উপস্থিত হতেন। যে বন্ধ হয়ে থাকা কারখানার মধ্যে এতগুলো মানুষ যখন অগ্নিদগ্ধ হয়ে মারা গেল, এখনো পর্যন্ত তাদের শুধু টুকরো টুকরো দেহাংশই খুঁজে পাওয়া যাচ্ছে, সেই মানুষগুলোকে গোটা বা আস্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। কতটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল কলকাতার একদম নাকের ডগায়। সেখানে মুখ্যমন্ত্রী একবারও সেখানে যেতে পারলেন না। তিনি সিঙ্গুরের মঞ্চ থেকে বলছেন ঠিক এইটাই একটা কারণ যে রাজ্যে একটা অগ্নিকাণ্ড ঘটে গেছে, তার জন্য আমি দিল্লি যেতে পারলাম না। প্রশ্নটা এইখানে যে মুখ্যমন্ত্রী তিনি একবারও কেন এই সাইটে গেলেন না যেখানে অগ্নিদগ্ধ হয়ে যাবার ঘটনাটা ঘটেছে, সেইখানে কেন গেলেন না? এবং তার চাইতেও বড় প্রশ্ন যে সেখান থেকে দাঁড়িয়ে তিনি অগ্নিদগ্ধ হয়ে মানুষের মারা যাবার কথা বললেন, রাজ্যে অগ্নিকাণ্ডের কথা বললেন, কিন্তু একবারও তো বললেন না যে সেখানে ফায়ার অডিট যথাযথভাবে সম্পন্ন হয়নি, কেন সেই বিষয়ে তদন্ত করা হবে। অথবা জলাভূমি মানে রামসার সাইট, যেটা মানে আমাদের সারা পৃথিবীর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে যেগুলো জলাভূমিগুলোকে কিন্তু মানে বিশ্বের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলোকে নজর রাখা হয়। এবং এগুলো কিন্তু কলকাতা পুরসভা বা ভারতের সম্পত্তি না, এটা আন্তর্জাতিক সম্পত্তি। রামসার সাইট তার মধ্যে একটি। দুটো জায়গা আছে, এক হচ্ছে সুন্দরবন, দ্বিতীয় হচ্ছে ইস্ট কলকাতার এই যে জলাভূমি, যে ভেরি অঞ্চল, তো সেটা রামসার সাইট। সেইখানে জলাভূমি বুঝিয়ে সেখানে কি করে মানে একটা জায়গা তৈরি করে, যেটা জলার জায়গা, সেই জায়গাটাকে মাঠ বানিয়ে সেখানে কারখানা গড়ে উঠলো এবং সেই কারখানা কলকাতা পুরসভা থেকে ছাড়পত্র পেয়ে গেল। এই বিষয়টা নিয়েও কিন্তু কোনো কথা বললেন না। ফিরহাদ হাকিম যদিও গেছিলেন, তাকে সাধারণ সাংবাদিকরা তারা প্রশ্ন করেছিলেন যে এই বিষয় নিয়ে কিছু বলার, যে জলাভূমি বুঝিয়ে সেখানে একটা কারখানা তৈরি হয়ে গেল, ডেকোরেটরের জায়গা তৈরি হয়ে গেল, সেটা পুরসভা কি করে সেখানে ছাড়পত্র দিল। তিনি সরাসরি দায় চাপিয়েছেন একেবারে বামফ্রন্ট জমানার ওপরে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে কলকাতা পুরসভার মানে ক্ষমতায় যখন এসেছে তৃণমূল কংগ্রেস, তখন থেকে এ জাতীয় কোনো অনৈতিক কাজ হয়নি। সে যাই হোক, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই কথাগুলো মুখ্যমন্ত্রী একবারও বললেন না। তিনি বললেন যে ঠিক এটাই হচ্ছে কারণ যে জন্য তিনি দিল্লি যাননি, তবে তিনি যাবেন। কোনো মানুষ যখন মারা যায়, মুখ্যমন্ত্রী কি বলেন? ক্ষতিপূরণ হিসেবে 10 লাখ টাকা দেওয়া ধার্য করা হয় এবং তার পরিবারের একজনকে সিভিক পুলিশে বা এরকম কোথাও সরকারি জায়গায় চাকরি দেওয়া হয়। এবং অদ্ভুত ব্যাপার যে মুখ্যমন্ত্রী আবার ধর্ষণেরও হাফ ধর্ষণ, ফুল ধর্ষণ ইত্যাদির বিচার করে সেই পরিমাণে হাফ টাকা বা ফুল টাকা হবে, কত টাকা দেওয়া হবে তার ভাবনা চিন্তা করেন বা সেই রকম হিসেবে টাকা স্যাংশন করেন। এবং মানে বিষয়টা হচ্ছে যে মারা গেলে তবে তার 10 লাখ টাকা সে পাবে। মানুষের জীবনের মূল্য মাত্র 10 লাখ টাকা আমাদের পশ্চিমবঙ্গে। এবং যতক্ষণ জীবদ্দশায় আছেন ততক্ষণ পর্যন্ত চাকরি বাকরি না পেয়ে অনাহারে তিনি মরে যান, কিচ্ছু যায় আসে না। কিন্তু যদি মরে যান তাহলে সেক্ষেত্রে তার পরিবারকে একটি চাকরি তো অবশ্যই দেওয়া হবে। এবং যখন দেখতে পাচ্ছেন যে জীবিত ছেলেমেয়েরা, এই যে আজকে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা টিচাররা, তারা রাস্তায় বসে রইলেন জীবিত অবস্থায়, তাদের চাকরি খেয়ে নিলেন মাননীয়া। তাদের মানে এমন স্ক্যাম হলো যে কোর্ট পর্যন্ত হাজার চেষ্টা করেও বাঁচাতে পারলো না তাদের চাকরি, তাদের চাকরিটাই চলে গেল। অথচ মরে গেলে বোধহয় তাদের পরিবার থেকে কেউ না কেউ অন্তত কিছু না হোক সরকারি চাকরি, সামান্যতম হলেও কিছু সরকারি চাকরি তো পেতেন, সরকারি চাকরির সিকিউরিটিটুকু তো থাকতো। তো এই হলো আমাদের রাজ্যের কাণ্ড অবস্থা। এবং দ্বিতীয়ত একটা বিষয়, একটা কথা ভীষণভাবে প্রচলিত আছে আমাদের রাজ্য রাজনীতিতে, যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মৃতদেহের ওপর রাজনীতি করেন, মৃতদেহ নিয়ে রাজনীতি করেন, সেটাই তার অস্ত্র। তো সেখানে দাঁড়িয়ে এই মৃতদেহগুলি মনে হয় না রাজনীতির অস্ত্র মাননীয়ার জন্য হতে পারবে। তার কারণ হলো এই যে যারা আজকে মারা গেলেন, তারা তো একটা বন্ধ কারখানার মধ্যে পুড়ে দগ্ধ হয়ে মারা গেছেন। এইটাই যদি দগ্ধ হয়ে না মারা যেতেন, রাস্তায় ধাক্কা খেয়ে মারা যেতেন, অথবা হার্ট অ্যাটাক করে মারা যেতেন, বা অন্য কোনো ভাবে কোনো একটা দুর্ঘটনার শিকার হতেন, মাননীয় ঠিক বলে উঠতেন যে এটা হলো এই এসআইআর এর আতঙ্কে মৃত্যু। নেহাত এতজন মানুষ দগ্ধ হয়ে, অগ্নিদগ্ধ হয়ে অগ্নিকাণ্ডে মারা গেছেন বলে মাননীয়া বলে উঠতে পারলেন না যে এই মৃত্যুগুলো এসআইআর এর জন্য। কিন্তু যদি তা না হতো তাহলে মাননীয়ার কাছ থেকে এইটুকু স্টেটমেন্ট আমরা পেতামই পেতাম
যে তিনি এটাই বলছেন যে এই যে মানুষগুলো মারা গেছেন তারা অন্যমনস্ক হয়ে রাস্তায় চলছেন কেন না, তার কারণ এসআইআর। এই যে মানুষের হার্টের প্রবলেম তৈরি হয়েছে কেন না, তার কারণ এসআইআর নিয়ে চিন্তা ভাবনা। এই যে তার ব্রেন স্ট্রোক হলো কেন না, তার মাথায় এত এসআইআর নিয়ে টেনশন ঢুকছে যে ফাইনালি ব্রেন স্ট্রোক হয়ে গেল। কিন্তু মোট কথা সব জায়গা থেকে ঘুরে ফিরে এসআইআর এর জন্যই মৃত্যু হচ্ছে, ঠিক মাননীয়া এই বিষয়টাকে কিন্তু প্রতিষ্ঠা করে ছাড়তেন। কিন্তু মুশকিল হচ্ছে যে মাননীয়া এই মুহূর্তে এই মৃতদেহগুলো নিয়ে সেই রাজনীতিটা করতে পারছেন না। এখন অবস্থাটা হচ্ছে শাঁখের করাতের মতো, না পারছেন তিনি এখানে থাকতে আর না পারছেন তিনি দিল্লি যেতে। তার কারণ এই মুহূর্তে কলকাতায় উপস্থিত হয়েছিলেন নিতিন নবীন। তিনি হচ্ছেন বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি। তিনি কলকাতায় মানে দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই কলকাতায় এসে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে একের পর এক মিটিং করছেন, তার সঙ্গে জনসভা করছেন। এবার কলকাতায় বসে নিতিন নবীন কথা বলবেন, জনসভা করবেন এবং মুখ্যমন্ত্রী সেখানে দিল্লি চলে যাবেন, এটা তো হতে পারে না। তার কারণ এখানে কি হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গটা কিন্তু এখন ভীষণভাবে একটা রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে বসে নিতিন নবীন কি ছক কষছেন ভোটের জন্য সেটা জানতে তো মুখ্যমন্ত্রীকে এখানে থাকতেই হতো। হয়তো নিতিন নবীন বা সরাসরি অমিত শাহের ফোন ট্যাপ করা মুখ্যমন্ত্রীর যারা অনুগামী আছে বা যারা পুলিশের প্রশাসনিক বড় বড় প্রশাসনিক স্তরে রয়েছেন তাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু তার থেকে ছোট একটু ছোটখাটো নেতাদের ফোন ট্যাপ করে যদি কোনো আভাস ইঙ্গিত পাওয়া যায়, সেই সুযোগটা বা সেই গুরুত্বটা কি আর মাননীয়া মুখ্যমন্ত্রীর মতো দুঁদে রাজনীতিবিদ তিনি বোঝেন না? এটা একেবারেই আশা করা উচিত নয়। তো এটাই প্রথম কারণ যে মুখ্যমন্ত্রী তিনি গেলেন না। কারণ অদ্ভুত বিষয় হচ্ছে যে যত ভোট এগিয়ে আসছে দিল্লির অর্থাৎ বিজেপির গুরুত্বপূর্ণ হেভিওয়েট নেতাদের আনাগোনা বাড়ছে আমাদের কলকাতায়। যেমন আপনারা দেখতেই পেলেন গত বছরের শেষের দিকেই কিন্তু কলকাতায় এসে ঘুরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবারও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন এই মাসেরই 30 তারিখে। তার মাঝখানে এসে আবার ঘুরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এসে মালদা এবং সিঙ্গুরে সভা করে গেছেন এবং সেই সিঙ্গুরেতেই আবার নতুন করে মুখ্যমন্ত্রী সভা করতে গিয়ে সেখানে তো বলছেন কৃষিও হবে আবার শিল্পও হবে। এক হাতে কৃষি হবে, এক হাতে শিল্প হবে। কিরকম কৃষি এবং কিরকম শিল্প হবে সেটা অবশ্য আমরা জানি না, তবে এটা গেস করতে পারি, এটা আন্দাজ করতে পারি। আন্দাজটা হলো কৃষি হবে সর্ষে চাষ হবে, মাননীয়া সেখানে সর্ষের বীজ ছড়িয়েছিলেন, যে সর্ষে হবে সেই সর্ষের তেলে চপ ভাজা হবে। এই হচ্ছে কৃষি এবং ওই হচ্ছে শিল্প। তো মাননীয়ার বক্তব্য আমাদের কাছে খুব ক্লিয়ার, কিন্তু আমাদের কাছে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে দিল্লি থেকে বারবার কেন্দ্রে যে দল আছে অর্থাৎ বিজেপি, তারা কিন্তু এখন মরিয়া পশ্চিমবঙ্গকে নিয়ে। তার কারণ পূর্ব দিকে পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি প্রচুর জায়গা, যেমন ধরুন আপনি অসম বলুন বা বিহার বলুন অথবা যদি আপনি উড়িষ্যা বলেন, সর্বত্র কিন্তু পদ্ম তার খেলা দেখিয়ে দিয়েছে, সেখানে কিন্তু পদ্ম ফুটেছে। কিন্তু একমাত্র এখন হাতের বাইরে রয়েছে পশ্চিমবঙ্গ, তার বাগডোর এখন দিল্লি নিজের হাতে নিতে চায়। তার কারণ একটা খুব গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেই কারণটা হচ্ছে যে পূর্ব ভারতের ঠিক এই অঞ্চল দিয়েই কিন্তু লুঙ্গি বাহিনী এবং জঙ্গি বাহিনীর অনুপ্রবেশ ঘটছে। মাননীয়া কিন্তু নিঃশব্দে সেই অনুপ্রবেশে তাদেরকে সহায়তা করছেন, তারা ঢুকে যাচ্ছেন এবং ঢুকে সারা ভারতে ছড়িয়ে পড়ছেন, বিভিন্ন নাশকতামূলক কাজের সঙ্গে তারা যুক্ত হয়ে থাকছেন। এই বিষয়টা কিন্তু অনেক দিন ধরেই দিল্লিকে ভাবাচ্ছে এবং এই যে এটা একটা সিকিউরিটি সংক্রান্ত ইস্যু হয়ে উঠেছে দিল্লির কাছে, যেটা কিন্তু সলভ করা ইমিডিয়েটলি প্রয়োজন। সুতরাং স্বাভাবিকভাবেই মাননীয়া নিজেও একটা সিকিউরিটি থ্রেট হয়ে উঠেছেন গোটা দেশের জন্য। একটা দেশের মুখ্যমন্ত্রী গোটা দেশের জন্য সিকিউরিটি থ্রেট হয়ে উঠেছেন, ভাবুন কি ভয়ঙ্কর ব্যাপার। তো এই অবস্থায় দিল্লির পক্ষ থেকে অর্থাৎ আমাদের বর্তমানে বাংলায় যে বিরোধী দল আছে বিজেপি, তার কিন্তু ভীষণভাবে এখন টার্গেট যে কোনো ভাবে বাংলার যে ক্ষমতা সেই ক্ষমতা নিজেদের হাতে নিতে, তাহলে বাংলার দিকটাও সিকিউর করা যাবে অর্থাৎ সীমান্তকে সুরক্ষিত করা যাবে। এটা হলো প্রথম কারণ যে জন্য বারবার বিভিন্ন রকম সাংগঠনিক বৈঠক থেকে শুরু করে বিভিন্ন কাজে বারবার সব দিল্লির যারা হেভিওয়েট নেতারা, যারা বিজেপির উচ্চ স্তরের নেতারা, তারা কিন্তু আসছেন এবং এসে একের পর এক এখানে জনসভা করছেন, একের পর এক কর্মসূচি করছেন, প্রশাসনিক বৈঠক করছেন, বিভিন্ন রকম কথাবার্তা বলে যাচ্ছেন, নিজেদের ভোটের স্ট্র্যাটেজি তৈরি করছেন। অন্যদিকে দ্বিতীয় আরেকটা কারণ আছে দিল্লিতে মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে না যাওয়া, সেটা হচ্ছে যে
মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিলেন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ফোন করে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার। প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি সামান্য সময় চেয়েছিলেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে কোনোভাবেই কিন্তু তাকে এন্টারটেইন করা হলো না, কোট আনকোট এন্টারটেইন করা হলো না। এটা ভেতরের খবর যে স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে মুখ্যমন্ত্রীর বিভিন্ন সচিবরা বারবার ফোন করেছেন, ফোন করে সেখান থেকে তাদের প্রধানমন্ত্রীর সময় চেয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী মাননীয়ার ফোন তোলেননি। তার কারণ হলো এই মুহূর্তে যদি তিনি প্রধানমন্ত্রী যদি মুখ্যমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রীকে এন্টারটেইন করতেন, তাহলে সেক্ষেত্রে দলের যে সেনারা রয়েছে, সৈনিকরা রয়েছে, বিজেপির যারা সৈনিকরা রয়েছে, তাদের কাছে একটা ভুল বার্তা পৌঁছতো যে বারবার কিন্তু এই প্রসঙ্গটা উঠে এসেছে যে এত মানে বিভিন্ন রকম স্ক্যামের পর, এত দুর্নীতির পরেও কিন্তু মুখ্যমন্ত্রী বা তার পরিবারের যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে বারবার কথা উঠেছে বা প্রসঙ্গ উঠেছে, তাদের কাউকে দিল্লি গ্রেফতার করেনি। দিল্লির এই ঢিলে ঢালা ভাবটা কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সহ এই যে যারা আজকে বিজেপির কর্মীরা রয়েছেন তাদের কাছে কিন্তু খুব নেগেটিভ একটা এফেক্ট ফেলছে। এবারে ভোটের ঠিক ৩ মাস আগে যদি এখন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠক হয়, তাহলে সেক্ষেত্রে এটার একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের ভোটে। তার কারণ পশ্চিমবঙ্গে যারা এই বিজেপির বাগডোর হাতে নেওয়ার লক্ষ্যে যারা হবেন প্রধান সৈনিক, তারাই যদি মনোবল হারিয়ে ফেলেন, তাহলে বিজেপির পক্ষে তো জেতা সম্ভব নয়। যদি সৈনিকরাই মানে হতাশ হয়ে যান, তাহলে সেক্ষেত্রে যুদ্ধ জেতা কোনো মতেই সম্ভব নয়। যতই বড় স্ট্র্যাটেজি থাক, যতই ভালো স্ট্র্যাটেজি থাক, কিছুতেই যুদ্ধ জেতা যায় না। এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশি সম্পর্ক ঘনিষ্ঠ করতে বা তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশি আলাপচারিতা বা সোজা কথায় গা ঘেঁষাঘেঁষি করতে চাইছে না দিল্লি। তার সঙ্গে আরো একটা কারণ রয়েছে। গতবার যখন কলকাতা সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি একটি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেই সাংবাদিক বৈঠকে কিন্তু কলকাতার সাংবাদিকদের চোখা চোখা প্রশ্নের মুখে তাকে পড়তে হয়েছিল এবং সেই প্রশ্নগুলো কিরকম ছিল সেটা আপনারা জানেন, আপনারা দেখেছেন। সেই প্রশ্নের মধ্যে কিন্তু ছিল যে দিল্লির সঙ্গে কি মাননীয়ার কোনো রকম ভালো সম্পর্ক রয়েছে, কোনো রকম সেটিং রয়েছে, যে এই সেটিং এর জন্যই যে বারবার করে মাননীয়া একের পর এক কাণ্ড করছেন এবং সেখানে ছাড়া পেয়ে যাচ্ছেন, তার পরিবারের নাম জড়াচ্ছে দুর্নীতি, তারপরেও ছাড়া পেয়ে যাচ্ছেন। রাজ্য জুড়ে একাধিক দুর্নীতি, যেদিকে তাকান সেদিকেই দুর্নীতি, অথচ দিল্লি একেবারে অয়ঙ্গচ্ছ ভাব। এই বিষয়টার কারণ কি? সাংবাদিকদের চোখা প্রশ্নের মুখে পড়ে কিন্তু বেশ অস্বস্তিতে পড়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এই বিষয় নিয়ে কি আর দিল্লিতে মূল দফতরে বা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়নি বলে মনে হয় আপনাদের? অবশ্যই কথা হয়েছে এবং এই বিষয়টাও দিল্লিকে যথেষ্ট ভাবাচ্ছে বিজেপিকে, যে যদি সাধারণ মানুষ এবং সাংবাদিকদের এই প্রশ্ন হয়, তার মানে বিজেপির সঙ্গে যে তৃণমূলের সেটিং তত্ত্ব বারবার বামেরা খাড়া করে এসেছে, সেই তত্ত্বকে কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। এবং এবারে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এন্টারটেইন করে বিজেপি দিল্লিতে আসার জন্য, তাহলে সেক্ষেত্রে এই সেটিং তত্ত্বের ওপর বেশ ভালো রকম শিলমোহর পড়ে যাবে। এবং তার কারণটা হলো, তিনি মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে কি আবেদন নিবেদন করবেন দিল্লির কাছে তা কেউ বলতে পারে না। সেটা ক্লোজ ডোর মিটিং হয়, সেখানে কি হয় না হয় কাকপক্ষিতেও টের পাবে না। কিন্তু এখানে এসে তো মুখ্যমন্ত্রী ছড়াতেই পারেন যে দেখো আমি দিল্লি জয় করে আসলাম, এবং তারপরেই যদি তার এগেনস্টে কোনো ব্যবস্থা না হয়, তাহলে সেক্ষেত্রে এখানকার যারা বামেরা রয়েছে, যারা বেসিক্যালি তৃণমূল কংগ্রেসের বি টিম হিসেবে কাজ করে, তারা কিন্তু এই কথা বলতে পিছপা হবে না যে এই তো সেটিং করে আসলেন মুখ্যমন্ত্রী, সুতরাং দিদি মোদি সেটিং। এই তত্ত্বটা যাতে কোনোভাবেই এখন কেউ তুলতে না পারে, যাতে এই তত্ত্ব নিয়ে বারবার হেনস্থার শিকার বা বিজেপিকে অস্বস্তিতে না পড়তে হয়, সেই কারণে কিন্তু বিজেপি একেবারেই বিষয়টাকে এন্টারটেইন করলো না। এবং অন্যদিকে আরেকটা বিষয়, যে বিজেপি নিজস্ব সৈনিকরা যারা, তারা কিন্তু মোটেই চাইবে না যে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এইরকম একটা মানে ভালো সম্পর্ক এই মুহূর্তে তৈরি হয়ে যাক। তার কারণ বিজেপির যারা সৈনিকরা রয়েছেন, যারা একেবারে তৃণমূল স্তরে কাজ করেন, অর্থাৎ মাটির লেভেলে নেমে কাজ করেন, তারা দেখেছেন যে প্রিপোল এবং পোস্টপোল ভায়োলেন্সে কিভাবে যে বিজেপির কর্মীদেরকে মরতে হয়েছে এই এত বছরে, এতদিনে। বারবার 2021 সালে যখন পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, তখন কিভাবে মানুষ মরেছিল তারা দেখেছেন, সেই স্মৃতি এখন তাদের দগদগে রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে যদি দিদি এবং মোদির সেটিং এই কথা তাদেরকে শুনতে হয়, তাহলে তো ভোটের আগে তাদের এমনিতেই মনোবল একদম তলানিতে চলে যাবে। সেটা কি কখনো বিজেপি চাইবে? মোটেই না।
তার উপরে ফাইল নিয়ে ছুটে বেরিয়ে আসার মতো যে কাজ, একের পর এক নীতিবিরুদ্ধ কাজ, একের পর এক বেআইনি কাজ মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন, এবং তা নিয়ে কিন্তু দিল্লির ক্ষমতায় থাকা রাজনীতিবিদরা কোনো রকম টু শব্দ করছেন না। কন্টেম্প্ট অফ কোর্ট বারবার হচ্ছে, এবং তারপরেও কিন্তু দিল্লির নেতাদের কোনো মানে এই বিষয় নিয়ে মাথা ঘামানো নেই। সেটা কিন্তু সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে ফেলেছে, এবং সাধারণ মানুষের কাছে এমন একটা বার্তা পৌঁছচ্ছে যে ক্ষমতায় থাকা মানেই হচ্ছে গিয়ে সেখানে যা খুশি তাই করা যায়, আইনকে বুড়ো আঙুল দেখানো যায়। এটাই কিন্তু তাদের কাছে একটা বার্তা পৌঁছচ্ছে। সুতরাং মুখ্যমন্ত্রীকে এন্টারটেইন করার অর্থ হবে বাংলার মানুষকে ক্ষুব্ধ করে তোলা, যেটা বিজেপির জন্য অবশ্যই মাইনাস পয়েন্ট নিয়ে আসবে, এবং বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই কারণেই দূরত্বটা কমাতে চাইছে না নয়াদিল্লি। এবার দিল্লিতে যখন চিড়ে ভিজলো না, তখন মুখ্যমন্ত্রী অন্য পথ ধরলেন। তিনি অন্য পথ কি ধরলেন না, তিনি বলছেন যে না, ইলেকশন কমিশনের কাছে দরবার করলেন এবং সেখানে তিনি যাওয়ার জন্য অনুমতি চাইলেন। নির্বাচন কমিশন যেহেতু একটি স্বতন্ত্র সংস্থা, তো সেই কারণে তারা কিন্তু মানে ব্যবহারটা অন্যরকম করলো। তারা মানে সেখানে 2রা ফেব্রুয়ারি তিনি সময় পেয়েছেন, সেখানে তাদেরকে সময় দেওয়া হয়েছে 2রা ফেব্রুয়ারি, মুখ্যমন্ত্রী নিজে এবং কিছু তার সঙ্গে মানে আনুষঙ্গিক কিছু অনুচরকে নিয়েও তিনি যেতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার মুখ আছে কিনা সেটা নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ নির্বাচন কমিশনারকে তিনি যে গালমন্দটা করেছেন এতদিন ধরে, তো সেখানে দাঁড়িয়ে অনুমতিটুকু যে তিনি পেয়েছেন এই অনেক বড় কথা। তার কারণ নিতান্তই ভ্যানিশ কুমারের এটা ভদ্রতা যে তিনি অনুমতিটা দিয়েছেন যে ঠিক আছে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করবেন। মুখ্যমন্ত্রী একাধিকবার বিভিন্ন মঞ্চ থেকে নির্বাচন কমিশনারকে দোষারোপ করেছেন যে এসআইআর এর শুনানিতে সাধারণ মানুষ থেকে নামজাদা লোকেদেরকে ডেকে পাঠানো হচ্ছে, তাদেরকে ইচ্ছা করে হয়রানি করা হচ্ছে। এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষের মনে ভীতি তৈরি করছে। প্রশ্নটা অন্য জায়গায়, যদি আমরা একটু তলিয়ে ভাবি তাহলে নির্বাচন কমিশন কি আদৌ হয়রানিটা করছে? এই দেখুন না, এসআইআর এর জন্য কিন্তু প্রত্যেক দিন মানুষকে হয়রানি হতে হয়েছে। আজকে আমার নিজের এসআইআর এর যাওয়ার কথা ছিল, আমি গেছিলাম, দুপুর 12টায় ডেকেছে, 5:30টায় আমি বাড়ি ফিরেছি। গোটা দিনটা আমার নষ্ট, আমার যে কাজকর্মের শিডিউল তৈরি করা ছিল সেই সব কিছু বানচাল হয়ে গেল। এখন এটার জন্য দোষারোপ করা হচ্ছে নির্বাচন কমিশনকে। দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যাচ্ছে, তার কাছ থেকে সেই ডকুমেন্টসই নেওয়া হচ্ছে যে ডকুমেন্টস অলরেডি তারা দিয়ে রেখেছেন। তাদের কাছ থেকে সেটাই বলা হচ্ছে। যেমন আমাকে আজকে প্রশ্ন করা হলো যে আমার পরিবারের কার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, যার সঙ্গে আমি আমার নিজেকে জড়িয়ে প্রেজেন্ট করতে পারি যে আমি তার কন্যা। তো সেখানে দাঁড়িয়ে আমি আমার বাবার নাম, তার 2002 সালের ভোটার লিস্টে কোথায় কত নম্বরে তার নাম আছে, পার্ট নাম্বার সবকিছু দিয়েছি। আজকে সেইগুলোই কিন্তু দেখলো, সেগুলোই নিল, সেগুলোরই আরেকটা করে কপি নিল। যা যা কপি প্রমাণ করতে পারে যে একজনের সঙ্গে অন্যজনের সম্পর্ক কি, সেই কপি অলরেডি দেওয়া হয়ে গেছে। তারপরেও নতুন করে আজকে সেই কপিগুলো নেওয়া হলো, আমার ছবি তোলা হলো এবং 100টা জায়গায় সই করানো হলো। হয়তো কাজটা 10 মিনিটের, কিন্তু দাঁড়িয়ে থাকতে হলো পুরো 1টা ঘন্টা। 1টা ঘন্টা নয়, আমাকে দাঁড়িয়ে থাকতে হলো আজকে প্রায় 4 সাড়ে 4 ঘন্টা। প্রশ্নটা হলো যে দাঁড়িয়ে থাকতে অসুবিধা নেই, যদি নির্বাচন কমিশন নিজের কাজের জন্য ডাকে, আবারও ডাকলে আবারও যাব, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে আদৌ কি নির্বাচন কমিশন এগুলো করাচ্ছে? তার কারণ আমরা জানি যে মুখ্যমন্ত্রীর যারা বসংবদ বিডিও বিএলও এরা রয়েছেন, তারা কিন্তু এই বিষয়গুলোর দায়িত্বে রয়েছেন, এবং তারা ইচ্ছাকৃতভাবে মানুষকে হ্যারাস করার জন্য যে এই কাজটা করছেন না তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। হতেই পারে যে মুখ্যমন্ত্রী এই কাজগুলো তাদেরকে দিয়ে করাচ্ছেন এবং দোষটা পড়ছে ইলেকশন কমিশনের ঘাড়ে, এটা তো হতেই পারে। অন্যদিকে আবার নিজের মানে মানে দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে ইলেকশন কমিশনের ওপরে, অন্যদিকে আবার নিজের দলের মন্ত্রীদের দুর্নীতি দিয়ে কুলোচ্ছে না, সাধারণ মানুষকে পর্যন্ত দুর্নীতি করতে শেখাচ্ছেন ভাইপো ব্যানার্জি। কিরকম ভাবে না, তিনি খোলা মঞ্চ থেকে পরামর্শ দিচ্ছেন যে বিজেপি যদি ভোট কিনতে আসেন তাহলে সেক্ষেত্রে দর কষাকষি করবেন। কিরকম দর কষাকষি না, ধরুন গড়িয়াহাটে বা শ্যামবাজারে গিয়ে যখন আপনারা কোনো জিনিসপত্র কেনেন, জামা কাপড় কিছু কেনেন অথবা অন্য কোনো পছন্দসই জিনিস কেনেন, তখন যেমন দর কষাকষি করেন, এক্ষেত্রেও তেমন দর কষাকষি করুন। ভোট কিনতে চাওয়াটাই একটা খুব বড় অনৈতিক ব্যাপার, বা এটা একটা বিরাট বড় সাংবিধানিক প্রশ্ন উঠে যাচ্ছে যে মানে কোনো একজন মানুষকে কেউ টাকা অফার করছে, সেক্ষেত্রে কিন্তু এটা আইন বিরুদ্ধ কথা, আইন বিরুদ্ধ কাজ। সেই আইন বিরুদ্ধ কাজ নাকি কেউ করতে আসবে এবং তার সঙ্গে দর কষাকষি করুন, কিন্তু করে ফুল মানে পদ্ম ফুলের থেকে টাকা নিয়ে জোড়া ফুলকে ভোটটা দিন। এই ধরনের কথাবার্তা শেখাচ্ছেন হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী আদরের ভাইপো। তিনি বলছেন যে ভোট কেনার যে অ্যাপ্রোচটা, এটা একটা চরম বেআইনি, সেখানে টাকা নিয়ে ঠকবাজির শিক্ষা দিচ্ছেন তিনি।
সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করার পরে কিন্তু একটা বিষয় বোঝা যাচ্ছে যে ম্যাডাম চিফ মিনিস্টার এবারে বেশ ভয় পেয়ে গেছেন। এবারে কিন্তু খেলাটা যে সহজ হবে না সেটা ম্যাডাম চিফ মিনিস্টার যথেষ্ট বুঝতে পারছেন। তার কারণ বাংলাদেশি জঙ্গি আর লুঙ্গি বাহিনীর যে অনুপ্রবেশ সেটাকে কিন্তু অনেক দিন ধরেই দিল্লির মাথা ব্যথার কারণ, এবং বিষয়টা এবার একেবারে এক্সট্রিম হয়ে গেছে যে বাস যথেষ্ট হয়েছে, আর না, আর না। কারণ এই অনুপ্রবেশকারীরা কলকাতা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন বর্ডার লাইন দিয়ে ঢুকছে, যেখানে হিমন্ত বিশ্ব শর্মা ওই আসামের বর্ডার আটকে দিয়েছেন। তাদের পক্ষ থেকে তারা যতখানি সম্ভব ততখানি কাজ করছেন, কিন্তু তারপরেও যে একের পর এক এই সমস্ত অনুপ্রবেশের ঘটনা ঘটছে তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী বেড়া দিতে দিচ্ছেন না একটা লম্বা অংশের জায়গা, যেখানে তিনি কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছেন না, ফলে অনুপ্রবেশ হওয়াটা খুব সহজ হয়ে গেছে। বিএসএফ এর ওপর দায় চাপাচ্ছেন। বিএসএফ কত দেখবে? বিএসএফ এর জওয়ান তো ওখানে একটা যতখানি জায়গাকে তিনি অনুপ্রবেশের জন্য ফাঁকা রেখেছেন ততখানি জায়গায় তো আর একটা বিএসএফ 100 জনকে আটকাতে পারে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বিএসএফ কে পুরোপুরি দোষ দেওয়া তো যায় না। এটা মানছি হয়তো বিএসএফ এর ভেতরে কেউ কেউ আছেন যারা টাকা পয়সা খেয়ে এরকম কাণ্ড ঘটাচ্ছেন, কিন্তু তারপরেও সবাই তো আর তাই নয়। তো সেখানে দাঁড়িয়ে এতখানি জায়গা যে ফাঁকা রয়েছে সেখান থেকে অনুপ্রবেশ ঘটছে, এটা কিন্তু দিল্লির কাছে যথেষ্ট বিরক্তির কারণ হয়ে উঠেছে। এবং বারবার এই অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীর দলের সরাসরি ইনভলভমেন্ট, এবং তারপরেও দিল্লি থেকে কেন্দ্র সরকারের চুপ করে থাকা, এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে উষ্মা বাড়াচ্ছে। বিজেপির ইমেজের পক্ষে বিষয়টা ক্ষতিকারক হয়ে যাচ্ছে, এবং বিজেপি এখন প্রবলভাবে চাইছে পশ্চিমবঙ্গকে নিজেদের হাতের মুঠোয় নিতে। তো সেখানে দাঁড়িয়ে প্রশ্ন একটাই হচ্ছে যে কোথায় মুখ্যমন্ত্রী, ম্যাডাম চিফ মিনিস্টার? আপনার কাছে আমাদের অনেক বেশি আশা ছিল। আপনাকে যখন আমরা এনেছিলাম প্রথম মুখ্যমন্ত্রী করে, তখন আমাদের আশা ছিল যে আপনি মায়ের মতো আমাদের আগলে রাখবেন। একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে তো এটাই মানুষের আশা থাকে যে আপনি মায়ের মতো আগলে রাখবেন, কিন্তু আপনি কি করলেন মুখ্যমন্ত্রী? বা এখানে পশ্চিমবঙ্গের মেয়েদের আজকে সুরক্ষা নেই, তারা রাস্তায় বেরোতে পারে না, তারা নিজেদের কাজের জায়গায় সেফ নয়, কোথাও সেফ নয়। আপনি মায়ের মতো কোথায় আগলাতে পারলেন? উপরন্তু মায়ের মতো আগলানো তো দূরস্থান, ক্ষমতার লোভে এই রাজ্যের মানুষের ভবিষ্যৎটাকেই একেবারে নিলামে তুলে দিলেন। কিন্তু এইবারে কিন্তু যথেষ্ট হয়েছে। আপনি যে মা হতে পারবেন না কারোর জন্য, আপনি যে রাজ্যের মানুষের জন্য মায়ের মতো দায়িত্ব নিতে পারবেন না, সেটা খুব পরিষ্কার করে পশ্চিমবঙ্গবাসী এবার বুঝতে পেরে গেছে। সুতরাং 26-এর ভোটে আপনি দেখতে পাবেন যে মানে খেলা কিভাবে ঘুরে যায়। কারণ 26-এর ভোটটা কিন্তু মানুষ যথেষ্ট সিরিয়াসলি নেবে। আমি জানি যে শাসক দলের পক্ষ থেকে ক্ষমতা থাকার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য যাকে বলে এড়ি চটিকা জোর লাগানা, মানে যত ক্ষমতা, সাম দাম দণ্ড ভেদ সবকিছু পার করে তারা জোর লাগাবে, চেষ্টা করবে। কিন্তু জনতা হচ্ছেন জনার্দন। তো সেই জনার্দন যদি চান, তাহলে সেক্ষেত্রে আপনার গদি উল্টানো 34 বছরের বাম শাসনের গদি উল্টে দিয়েছে যে জনতা, তাদের কাছ থেকে আপনি আশা করছেন তারা আপনাকে ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানে তাদেরকে কিনে নিতে পারবেন। আর লক্ষ্মীর ভান্ডার তো আপনার ব্যক্তিগত সম্পত্তি থেকে আসে না মাননীয়া, সেটা তো আবার সরকারি বিষয়। আজকে আমি আপনার বিরুদ্ধে কথা বললেও লক্ষ্মীর ভান্ডারের ওপর আমার অধিকার আছে, কারণ সেটা রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল নয়। তৃণমূলের ঘরের টাকা নিচ্ছি না, রাজ্য সরকারের টাকা নিচ্ছি, তার অধিকার আছে বলে। আমি এই রাজ্যের নাগরিক হিসাবে আমার সেটা অধিকার নেওয়া। নিচ্ছি কি নিচ্ছি না সেটা পরের কথা। কিন্তু প্রশ্নটা হচ্ছে সঠিক সময়ের অপেক্ষা শুধু। তারপরে আপনি নিজেই দেখতে পাবেন যে খেলা কেমন করে ঘুরে যায়।